বন্যার ভয়াবহ পরিস্থিতির পর রাজ্যের বিভিন্ন জায়গার পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একেবারে তৃণমূল স্তরের জনপ্রতিনিধিরা ময়দানে রয়েছেন। তার পাশাপাশি প্রশাসনিক স্তরের আধিকারিকরাও বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে তারা তাদের কাজ করছেন। তার পাশাপাশি বিভিন্ন সংগঠন সংস্থা সকাল থেকেই বলা যেতে পারে বা গত কয়েকদিন ধরে দুর্গত মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে তাদের সবাইকে কুর্নিশ জানাতে হয় এই আয়োজন থেকে। কারণ এই সময়ে মানুষের পাশে মানুষ দাঁড়িয়ে থাকার বা মানুষকে দাঁড়ানোর যে বার্তা, সে বার্তা বোধহয় নিজ থেকেই প্রায় প্রত্যেকে প্রমাণ করতে পেরেছেন। কয়েকটি সংস্থার প্রতিষ্ঠানের নাম বললে হয়তো বাকি অনেকগুলো বাদ পড়বে। আমি সকলকে বলি যে যারা রয়েছেন এই সময়ের মধ্যে মানুষের পাশে দাঁড়িয়েছেন, নানাভাবে সাহায্য করেছেন, খাবার হাতে তুলে দিয়েছেন দুর্গতদের হাতে পানীয় জল দিয়েছেন, শিশুদের হাতে শিশু খাদ্য পৌঁছে দিয়েছেন, তাদের সকলকে এই আয়োজন থেকে কুর্নিশ জানাতে হয়। এবং অবশ্যই তারা সরকার প্রশাসনের পাশাপাশি নিজেদের মতন করে মানুষের পাশে থাকবে এই অঙ্গীকারে তারা পাশে দাঁড়িয়েছেন। এবং অনেকে আছেন বিভিন্ন জায়গার সমস্যাপীড়িত মানুষজনের কথা প্রশাসন কিংবা সরকারের গোচরে নেওয়ার চেষ্টা করেছেন। মুখ্যমন্ত্রী আকাশপথে এবং সড়কপথে বেশ কয়েকটি জায়গায় যান, সব কিছু খতিয়ে দেখেছেন। রাজ্যে প্রশাসনিক স্তরের যারা আধিকারিক আছেন তারা পৃথক পৃথক বৈঠক করে সেখানে সব কিছু খতিয়ে দেখার চেষ্টা করেছেন। রাজ্যের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে এই রাজ্যের প্রায় প্রত্যেক মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের যে বিশাল ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রশাসন নিরপেক্ষভাবে চাপমুক্ত হয়ে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে সকল অংশের মানুষকে সাহায্য করতে হবে এই ভাবনায় সেখানে সঠিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাপ করা হবে, সঠিকভাবে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের নাম ধাম সব কিছু ঠিক করা হবে, তারপর সেখানে তাদের সাহায্য করা হবে। আপনারা প্রত্যেকে জানেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তাদের প্রায় প্রত্যেকের পাশে রয়েছেন বলে অঙ্গীকারের কথা জানিয়েছেন। আগরতলা পুর নিগম সহ বিভিন্ন পুর সংস্থা নির্বাচিত প্রতিনিধি যারা আছেন তারা প্রত্যেকে এই সময় মানুষের পাশে থাকার অঙ্গীকারের কথা জানিয়েছেন। আমরা দিনভর কয়েকটি বিষয় যখন আপনাদের কাছে তুলে ধরেছি, আপনারা অনেকে এই সময়ের মধ্যে অবগত হয়েছেন যে কেন্দ্রীয় সরকার রাজ্যকে কত কোটি টাকা মঞ্জুর করেছে। ডাবল ইঞ্জিনের সরকারের আমলে কোটি কোটি টাকা মঞ্জুর অবশ্যই এই রাজ্যের প্রায় প্রত্যেক দুর্গত মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে যাবে বলে আমরা প্রত্যাশা রাখি। নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। আজকে যে বিষয়টা দেখেন, বন্যার্থে মানুষ একটা বিপর্যয়ের মুখে পড়ে গেল। মানুষ আমরা যা মনে করে যে প্রায় ত্রিপুরা প্রায় জায়গাতে মানুষ একদম জলমগ্ন হয়ে পড়ে রয়েছে, শরণার্থী হয়েছে সরকারিভাবে। আসলে দেখেন এখন এই বিপদের সময় কেন্দ্রীয় সরকার ডবল ইঞ্জিনের সরকার 40 কোটি টাকার একটা অনুদান দিয়েছে, আমরা দেখলাম। সেটা আসলে ভালো দিয়েছে যেটুকু এই সঠিক। আমরা চাই এই যে কেন্দ্রীয় সরকার যে টাকাটা দিয়েছে সঠিকভাবে যাতে বাস্তবায়ন করতে পারে, সেদিকে যাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যাতে দৃষ্টি আকর্ষণ করলাম, যাতে সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে যাতে সঠিকভাবে টাকাটা পৌঁছাতে পারে সেদিকে নজর রাখতে হবে। আরেকটা বিষয় হলো দেখেন, আসলে কথাটা বলতে গেলে একটা লজ্জার বিষয়। আমরা দেখলাম কাটাখিল আগরতলাতে একজন কাউন্সিলর যে ধরনের বক্তব্যটা পেশ করেছেন, আসলে এটা একদম কি বলবো, কারণ সে বলেছে বিজেপিকে ভোট দিয়ে এমএলএ পাশ করিয়েছেন। আসলে কথাটা আসলে এই বিপদের সময় কথাটা রাজনৈতিকের বিষয়টা কিন্তু আসলে বড় কথা না। আমরা দেখলাম সুদীপ রায় বর্মন বাধা সৃষ্টি করতে। আসলে বিপদের সময় মানুষ রাজনীতি করাটা কখনো ঠিক না। মানুষকে বিপদ দেখতে উদ্ধার করাটা হলো মূল বিষয়। সুদীপ বর্মন বলেছে মানুষকে আগে উদ্ধার করে পরে রাজনীতি করা। আসলে কি বলবো, বলতে গেলে সরকারের সম্বন্ধে আলোচনা করতে হয়। সারা ত্রিপুরা রাজ্যের মানুষ যাতায়াতের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে, দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে গেছে, পেঁয়াজ 70-80 টাকা হয়েছে, আলুর কেজি 70 টাকা হয়েছে। কাঁচামাল বলতে তো সেটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু আসলে তার মধ্যে রাজনীতি করাটা ঠিক না। এখন মানুষ বিপদে পড়ছে, তার পাশে দাঁড়াবে দল মত নির্বিশেষে। এবং কংগ্রেস যাবে, সিপিএম যাবে, বিজেপি যাবে, আমরা বাঙালি যাবে, নির্দল যাবে, সবাই যাবে। কিন্তু আমরা চাই এই মানুষের যে যারা বিপদে রয়েছে তাদেরকে উদ্ধার করে এবং তাদেরকে জল মুক্ত হলে তাদের বাড়ি পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা সমস্ত সরকারের কাছে আবেদন করব। এবং কেন্দ্রীয় সরকার যে বরাদ্দ করেছে সঠিকভাবে যাতে তাদেরকে সঠিকভাবে যাতে দিতে পারে সেদিকে যাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে। তাহলে কারণ পকেটে থাকবে, যারা মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে তারা পকেটে পোষা যাবে না। সেটাই আমরা ত্রিপুরের মাধ্যমে বলতে চাই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছে, কারণ হেলিকপ্টারের মাধ্যমে পরিদর্শন করবো অমরপুর, কারণ অমরপুরের মানুষ বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ আমরা দেখলাম, আমরা আশা করি এই সরকার ডাবল ইঞ্জিনের সরকার মানুষের পাশে থাকবে, সেটা আমরা আগামী দিন দেখবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমরা কয়েকটি দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। যারা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন, বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা গেছেন, কয়েকটি সংস্থার প্রতিনিধিদের সেখানে দান সামগ্রী দেওয়ার যে বিষয় আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি, আপনারা দেখুন। এবং রাজ্যের একাধিক জায়গায় যেভাবে জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রায় প্রত্যেকে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের সমস্যাগুলোর কথা শুনেছেন, সেদিক থেকে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করার ক্ষেত্রে যে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে সাধারণ মানুষের, সেগুলো পূরণ করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা নেবে প্রশাসনিক স্তরের আধিকারিকরা, জনপ্রতিনিধিরা। সেই প্রত্যাশা অবশ্যই রইল। রাজ্যের একাধিক জায়গায় আজ সকাল থেকে বিশেষ করে বিভিন্ন সংগঠন সংস্থা, সারদা সমিতি থেকে শুরু করে সেখানে উমাকান্ত শিশু বিহার, এলামনি প্রাক্তনীরা, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান আজ তাদের মতন করে সেবা কাজ চালিয়েছেন। তাদের মতন করে সেবার সামগ্রী তারা বিভিন্ন জায়গায়, খাদ্য সামগ্রী তারা বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছেন। সেদিক থেকে অবশ্যই তারা দৃষ্টান্ত রেখেছেন। নমস্কার, কি বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, বল। অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরা রাজ্যের বিশাল ক্ষতি হয়েছে, কিন্তু এখন যাতে সরকার যাতে যারা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একটু সাহায্য করে। কিন্তু যখন বিপদ আসে তখন রাজনীতি করলে চলবে না। তখন আমরা সবাই, যেরকম কিছুদিন আগে বাংলাদেশের ব্যাপারটা নিয়ে সর্বদলীয় বৈঠক করেছিল, তখন রাহুল গান্ধী বলেছিল ঠিক আছে, এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা সরকারের পাশে আছি। এটাই তো নীতি। যখন বিপদে আসবে, এখন একটা বিপদ করছে আমাদের ত্রিপুরা রাজ্যে, আমরা সবাই এখন আর ওই রাজনীতি, কংগ্রেসের, সিপিএম এসব করলে চলবে না। কিন্তু সবচেয়ে বেশি আরো দুঃখ লাগবে আমাদের ত্রিপুরা রাজ্যের যে জল জমায়েত হয়েছে, তার জন্য দেখলাম 24 জনের মতন মৃত্যু হয়েছে। বাংলাদেশ থেকে, বাংলাদেশের কতগুলি নিউজ চ্যানেল দেখলাম যে আমরা নাকি বান ছেড়ে দিলাম, তার জন্য বাংলাদেশ তলিয়ে গেছে। উপরের জল তো নিচের দিকে গড়াই, কিন্তু পুরা মানে প্রাকৃতিক সঙ্গ ভারতের দোষ। এটা খুবই দুঃখজনক। যাক, যেটাই হয়েছে, কিন্তু প্রত্যেক বর্ষায় এরকম আসতেই পারে। তখন আমরা একজনের পাশে একজন দাঁড়াবো এবং তখন রাজনীতি করলে চলবে। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমরা আপনাদের কাছে দিনভর কয়েকটি বিষয় উত্থাপন করেছি, রাজ্যের একাধিক জায়গার পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছি। মানুষের পাশে মানুষ কিভাবে দাঁড়িয়েছে তার বোধহয় নতুন করে কিছু বলার নেই, আপনারা প্রত্যেকে দেখেছেন। সেদিক থেকে অবশ্যই বলা যেতে পারে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলো মানুষের পাশে আগামী দিনেও থাকবে, দুর্গত মানুষের সেবায় তারা নিয়োজিত থাকবে। তার পাশাপাশি সঠিক সেখানে নিরূপণ করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে তাদের প্রায় প্রত্যেককে সেখানে সাহায্য করার উদ্যোগ নেবে, সেই প্রত্যাশা বোধহয় প্রত্যেকের কাছে থাকতে পারে। এবং প্রশাসনের যারা আধিকারিকরা আছেন বিভিন্ন জায়গায় গিয়ে যেভাবে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলছেন, সঠিকভাবে ক্ষয়ক্ষতি নির্ধারণ করে সেখানে তাদের প্রত্যেককে সাহায্য করা হবে। কারণ জনতার যে বিশাল ক্ষতি হলো, সরকারের তরফে শুধু ঘোষণাই নয়, কেন্দ্রের অনুদান মঞ্জুরের শুধু ঘোষণাই নয়, সেই টাকা যেন প্রায় প্রত্যেকের হাতে পৌঁছে যায়, সেই দায়িত্বটুকু বোধহয় সবাইকে মিলেই সেখানে যৌথভাবে সেখানে পালন করতে হবে। আমরা কয়েকটি বিষয় শুনবো, কয়েকটি দৃশ্য দেখব এবং অবশ্যই বলছি এই সময়ের মধ্যে বোধহয় এইভাবে মানুষের পাশে মানুষ দাঁড়িয়েছেন, সেটা সবচেয়ে বড় উদাহরণ, সবচেয়ে বড় দৃষ্টান্ত। তার পাশাপাশি মানুষ যেভাবে সাহায্যের কথা বলছেন, হয়তো সেদিক থেকে প্রত্যাশা পূরণ নাও হতে পারে, হয়তো মানুষের যে চাহিদা সেদিক থেকে পূরণ না হতে পারে, কিন্তু সকলে মিলে যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, সকলে মিলে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এটা দৃষ্টান্ত। নমস্কার, কি বলছেন? নমস্কার, দক্ষিণ ত্রিপুরা থেকেই বলছি। হ্যাঁ, বলুন। আমার বক্তব্য হচ্ছে এখন আর রাজনীতি করার সময় নেই। সমস্ত মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান, আপনারা বেশি বেশি করে প্রচার করুন। আজকে বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা, আলু বিক্রি হচ্ছে 80 টাকা করে। বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। প্রশাসনের তরফ থেকে একটু সাহায্য চাইছি। আজকে আর রাজনীতির কথা বলবো না, চাইছি শুধু মানুষকে বাঁচানোর জন্য। সমস্ত পূজা ক্লাবগুলিকে কাছে অনুরোধ থাকবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর খারাপ লাগছে এরকম দুই একজন সেলফি নেতা আছে, ওরা সেলফি তুলে চলে যাচ্ছে, অথচ মানুষকে সাহায্য করছে না। ওরা
উঁচু এলাকাগুলিতে মধ্যে রয়েছে, বেশ কয়েকজন দেখলাম। এই আর কি, নমস্কার, একটু সাহায্য করুন, বেশি বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির যাতে দাম ঠিক থাকে এটার বিষয়ে একটু প্রচার করুন। তার বাইরেও বহু বাড়ি ঘর ভেঙেছে, রাস্তাঘাট, ছোটখাটো ব্রিজ, ঘর বাড়ি, অনেকের অটো রিক্সা চালিয়ে সংসার চালায়, সেগুলো ডুবে নষ্ট হয়ে রয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া কৃষকদেরও ক্ষতি হয়েছে, শস্য নষ্ট হয়েছে। তো সব মিলিয়ে এখন প্রশাসন সহ আমরা জনপ্রতিনিধিরা, পঞ্চায়েত, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, ক্লাব, ধর্মীয় প্রতিষ্ঠান সবাই মিলে এই উদ্ধার কার্য এবং সেবা কার্য চালিয়ে যাচ্ছেন। তো আশা করি কিছুদিনের মধ্যেই, আর যদি অবস্থার অবনতি না হয়, তাহলে ধীরে ধীরে স্বাভাবিকতার ফিরে আসবে। না দেখুন, আজকে আমরা জানি যে বিগত দুদিন ধরে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গেও ভারী বৃষ্টিপাতে ত্রিপুরা রাজ্যে হয়েছে। তার ফলে একটা বন্যার সৃষ্টি হয়েছে সমস্ত জায়গায়, এবং সেটা আমাদের রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও সে ব্যাপারে বিভিন্ন জায়গায় ঘুরছেন। নমস্কার দাদা, আজকে কিছু বলবো না, একটা কথা বলতে চাই। আমি ভীম আর্মি ভারত একতা মিশনের ত্রিপুরা রাজ্যের যে ইউনিট, আমি 5,000 টাকা একটু সাহায্য করতাম বন্যার দুর্গতদের জন্য। তো আমি কিভাবে দিতে পারি? সরকার তো কোনো ইয়ে করছে না, কোনো অ্যাকাউন্ট নাম্বার টাম্বার বুঝে দিছে না এখনো, না জানেন কি? সরাসরি কোনো নম্বর দেওয়া হয়নি, কিন্তু এমনিতে তো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেকেই দিচ্ছেন। সেদিক থেকে আমরা কয়েকটি সংবাদ যতটুকু তুলে ধরার আমরা তুলে ধরছি। আচ্ছা, আপনাদের মাধ্যমে কি দেওয়া যায় কি? আমরা সরাসরি তাতে দিতে পারি না, তবে এই লাইভ অনুষ্ঠানেও বলছি বেশ কয়েকটি জায়গায় আছে, হয়তো সেদিকে গেলে আপনারাও দিতে পারেন সরাসরি সাধারণ মানুষ। আমরা কোনোভাবে এ টাকা গ্রহণ করা বা আপনাকে বিভিন্নভাবে ব্যক্তিগতভাবে আপনি যোগাযোগ করলে অবশ্যই আপনার কয়েকটি জায়গার কথা আমরা বলে দিতে পারি। আজকের বিষয় নিয়ে আর কিছু কথা আছে? ঠিক আছে। কার্যকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল, এবং যারা জনপ্রতিনিধি, বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে আমাদের সমস্ত জনপ্রতিনিধিরা এবং কার্যকর্তারা মাঠে নেমে মানুষের পাশে থেকে এই সময়ে মানুষকে উদ্ধার কিভাবে করা যায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেছিল। তাই আমার দেবদুর্লভ কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমার বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিরা সেখানে মাঠে নেমে কাজ করেছেন। নমস্কার, কে বলছেন? এরপর আমরাও আমাদের পার্টির তরফ থেকে ক্ষতিও দেখেন, জনতার প্রচুর ক্ষতি। এটা তো কিছুদিন থেকে আপনারা দেখাচ্ছেন, আমরাও দেখছি, আমরা নিজেও ভুক্তভোগীও আছি। প্রাকৃতির সাথে তো কেউ পারে না, কিছু করে উঠতে পারে না, কিন্তু পরিকল্পনা যদি পূর্ব থেকে ভালো থাকে তাহলে কিছুটা প্রতিরোধ করা সম্ভব হয়। যাই হোক, ক্ষতি যে পরিমাণ হয়েছে ত্রিপুরাতে, একটা মনে করুন, আমরা তো আর এত অ্যানালাইসিস করি না, ফিল্ডে সম্পূর্ণ ফিল্ডেও যাই। যাই হোক, শুনছি আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে 40 কোটি টাকা কেন্দ্রের থেকে দেওয়া হয়েছে এককালীন ক্ষতিপূরণ হিসাবে। আমি বলবো, দেখুন, যারা জনপ্রতিনিধি আছেন, শাসক বিরোধী, সবাই যেন ওই অর্থ বা কি বলবো এফেক্টেড পরিবার বা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে একসাথে দাঁড়ান। সরকারি অর্থ বলতে প্রশাসনিক অর্থ, এগুলো অনেক জায়গায় মনে করুন আছে, বিরোধী বিধায়করা আছেন, বিরোধী পঞ্চায়েতের বিরোধী অনেক জনপ্রতিনিধিরা আছেন, ওনারা এবং শাসক একসাথে একত্রিত হয়ে যেন এফেক্টেড এলাকাগুলিতে যান এবং পর্যবেক্ষণ করেন। প্রশাসনিক 100 মধ্যে 100 কিন্তু প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু নিরপেক্ষ নয়।
অধিকাংশই পক্ষপাত দুষ্ট। তো মানে যে কেন্দ্র থেকে টাকাগুলি এসেছে প্রয়োজনে আরো দিতে পারে, কারণ 40 কোটি টাকা এই কোটির জন্য কিছুই না, মানে মনে করুন 10% না। যেভাবে রাস্তাঘাটে ভেঙেছে, আমি আজকে কি বলবো উত্তর জেলা যে কোনো একটা পাহাড়ি এলাকায় দেখেছি যে রাস্তাঘাটের কি অবস্থা হয়েছে। তো আরো তো মানে আজকে বৃষ্টি হয়েছে, কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে বিকাল দিয়ে। তো যাই হোক, কেন্দ্রীয় সরকার চেষ্টা করবে, কারণ কেন্দ্রে আছে পিএম কেয়ার ফান্ড, রাজ্যে আছে সিএম রিলিফ ফান্ড। তো এগুলো যেন মানে দলমত নির্বিশেষে সবাই যেন পায়, যারা এতে মানে সত্যিকারের এফেক্টেড হয়েছে। তারপর তো মনে করুন এখন তো জল মানে নিম্নমুখী, রাস্তাঘাট ও মানে জনজীবন মোটামুটি স্বাভাবিক হচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু এখনো প্রচুর আছে। আপনাদের গোমতী দক্ষিণ জেলায় আপনাদের মাধ্যমে দেখি, আমি তোর স্বচক্ষে দেখি, কিন্তু আমাদের এলাকায় ধীরে ধীরে মানে স্বাভাবিক হচ্ছে জনজীবন, কিন্তু তারপরে কিন্তু রোগের প্রকোপ দেখা দিতে পারে। মানে স্বাভাবিক কোনো জলমগ্ন হলে তারপর কিন্তু বিভিন্ন মানে ভাইরাস ঘটিত রোগ আক্রান্ত হয়, কিন্তু তখন কিন্তু আবার দেখবেন স্বাস্থ্য দপ্তরের বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কিন্তু প্রচুর ভূমিকা থাকবে। এটা যারা অ্যালার্ট করা হয়, ট্র্যাকিং করা হয়, বিশেষ করে জলবাহিত রোগে কিন্তু প্রাদুর্ভাব দেখা দেয়। তো এটাই বলবো, মানে সবাই যেন মিলেমিশে এটাকে কন্ট্রোল করা হয়। আর একটা জিনিস দেখলাম, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বিভিন্ন কথা বলছে, কিন্তু ওনাদের কিন্তু অফিসিয়ালি কোনো কিছু নাই, বিভিন্ন ভাইরাল সামাজিক মাধ্যমে দেখছি, কিন্তু আমাদের রাজ্যের অনেক দায়িত্বপ্রাপ্ত লোকেরা তার প্রতিক্রিয়া দিচ্ছে। তো এগুলি মানে বিভ্রান্ত, আমরা প্রতিবেশী রাষ্ট্র, আমরা আমার যারা অফিস বেয়ারার, স্টেট কমিটি এবং সবাই মিলে আমরা বন্যায় দুর্গত যারা রয়েছেন, যারা এই হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে আমরা রয়েছি এবং তাদের পাশে দাঁড়ানো এটাই আমাদের কাছে মূল লক্ষ্য। এবং পরবর্তী সময়ে আমাদের রাজ্য সরকার নিশ্চয়ই তাদের আর্থিকভাবে সহায়তা করা হোক বা যে কোনো সহায়তায় দরকার হোক, আমরা এক পায়ে তাদের পাশে রয়েছি এবং আমাদের বিধায়ক বিধায়িকারাও রয়েছেন। আমরা আগামী দিন এই ক্ষতিগ্রস্ত যারা পরিবার, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আবারও সহযোগিতা, আর্থিক সহযোগিতা, মানসিক সহযোগিতা, সমস্ত সহযোগিতার মাধ্যমে আমরা আবারও তাদেরকে আশ্বাস দিচ্ছি যে আমরা তাদের পাশে রয়েছি, আমরা সবসময় তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। বিশাল করে বেশ কিছু জায়গাতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বিষয়টা দেখে আপনি কি ভাবলেন এবং সরকারের তরফ থেকে কিছু দেওয়া হবে কিনা? নিশ্চয়ই, আমিও আজকে জানেন যে আমাদের মাননীয় কার্যকর্তারা রয়েছেন। দেখুন, আজকে তো প্রথম তো মানুষ যে এত বড় প্লাবন আগে কখনো হয়। আমরা সিসিবিআর অ্যালামনি অ্যাসোসিয়েশন থেকে আমরা জায়গায় জায়গায় যতটুকু আমাদের ভূমিকা রাখা সম্ভব আমরা করছি। সারা বছরই আমরা কিছু না কিছু করতে থাকি, যখনই এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসে বা সমাজে যে কোনো ধরনের আমরা যদি ভূমিকা রাখতে পারি সেটা আমরা রাখার চেষ্টা করি। কিন্তু এই পরিস্থিতিতে আমরা আমাদের ক্ষুদ্র ক্ষমতার মধ্যে শিশুদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের সব সদস্যরা আমার সঙ্গে রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, আজকে রামঠাকুর গার্লস স্কুলে এসেছি, এখন ঋষি কলোনিতেও যাব। যারা শরণার্থীরা আছে এদের যতটুকু আমরা সাহায্য করতে পারি, জল, খাবার, আর যে ধরনের এখন তো আপাতত আমাদের ত্রিপুরা রাজ্যে তো এমন একটা ঘটনা হয়ে গেছে, এটা সবাই জানা হয়ে গেছে। এই সময় যেন কেউ যেন রাজনীতি না করে, দল মত নির্বিশেষে সবাই যেন একাকার হয়ে সবাই কাজ করে, কারে কাজ করবে। এখানে বিরোধী কে রুলিং কে এটা দেখা দরকার নেই, সবাইকে সমান সুযোগ অধিকার দেওয়া হবে। সবাই যেন মাঠে নেমে কাজ করে, তাহলে দেশের মঙ্গল হবে, রাজ্যের মঙ্গল হবে। এই সময়ে আর কিছু নিয়ে ভাবনা করে লাভ হবে না, কারণ রাজনীতি করার অনেক সময় থাকবে, করতে পারবে। জনসাধারণ যদি বেঁচে থাকে রাজনীতি করার অনেক সময় থাকবে, কিন্তু সবাইকে সবার এলাকাতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হোক। এই বিরোধী হোক, রুলিং হোক, সবাইকে যেন সবাই নিজ নিজ কেন্দ্রে যাওয়ার অনুমতি দেওয়া হোক। তারা পরীক্ষা করো কি হয়েছে না হয়েছে, কারণ তারা রিপোর্ট না দিলে তারা কি করে সাহায্য পারবে। এখানে দল মত বিরোধী রুলিং কি আসলে সমান দরকার নেই।
এই মোতাকে এটা আমরা দেখলাম জাতি জনজাতি সবাই যেন সবাই পাশে আসে আর বাজারের দুর্নীতি যেন কমে থাকে। আর সরকারের বড় বড় টিভি আছে না, ত্রিপুরা আবাদ যে ঘটনা যেন দেখায়। এখন দেখতেছি আপনারা ওই বড় বড় পর্যটক কেন্দ্রগুলো দেখাচ্ছে, এটা না দেখিয়ে যেটা ঘটনা হয়েছে সত্যিটা দেখা। অবশ্যই বাঙালি পর্যটক কেন্দ্রগুলো দেখাচ্ছে, মন্ত্রী দেখাচ্ছে, এটা আপদ করে এটা দেখা। বড় বড় চ্যানেল আমি দেখছি টিভি গুলাতে রাস্তার চালিয়ে যায়, এটা যেন না হয়, যেটা সত্যি এটা দেখা, যেটা কষ্ট এটা দেখা। ইমিডিয়েটলি এগুলা চ্যানেল বন্ধ করে যেটা বাস্তব এটা দেখা। এটাই রিকোয়েস্ট। আর মানুষ যেন মুঠবাদ পেতে পারে এই ব্যবস্থা না সহায়ক করে, বা 5 কেজি জায়গা 10 কেজি চাল বাড়িয়ে যেন দেয়। সেই ধরনের ব্যবস্থা আমরা দেওয়ার চেষ্টা করছি। আজকের দিনে দুটো জায়গায় আমরা যাচ্ছি, এরপরে আরও যেখানে আমাদের দরকার মনে হবে আমরা প্রশাসনকেও জানিয়ে রেখেছি, যেখানে আমাদের ভূমিকা রাখা সম্ভব হবে সেখানে আমাদের জানালে আমরা সঙ্গে সঙ্গে আমরা সেখানে সাহায্য করার চেষ্টা করব। উমাকান্ত হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, তো জনতার দুর্ভোগ, অ্যালুমিনির তরফ থেকে আমাদের নবনিযুক্ত সভাপতি শুভব্রত দেবের নেতৃত্বে এবং মেয়রের বদান্যতায় আমরা এখানে এসে মেয়রের হাত দিয়ে প্রথম যারা এখানে আছেন ত্রাণ শিবিরে তাদেরকে ন্যূনতম কিছু খাদ্য সামগ্রী দেওয়ার চেষ্টা করেছি। এবং সেই ক্ষেত্রে আমাদের অ্যালুমিনির ইয়াং জেনারেশনের ছেলেবেলে যারা আছে সকাল থেকে কাজ করছিল তারা আমাদেরকে ম্যাক্সিমাম উৎসাহিত করেছে। তাদের উৎসাহ উদ্দীপনাতেই বিপদের দিনে এই সমস্ত বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে আমাদের প্রেসিডেন্ট শুভব্রত দেবের নেতৃত্বে আমরা আজকে এসেছি। এখানে আমরা কিছু ত্রাণ বিতরণ করেছি, বিশেষ করে ড্রাই ফুডস অ্যান্ড ওয়াটার। সেখান থেকে আমরা কালিকাপুরের ওই 15 নম্বর ওয়ার্ডের দিকে আবার যাব, ওখান থেকে লোকজন আসছেন নিয়ে যাওয়ার জন্য। ওখানেও আমরা সেম ড্রাই ফুডস অ্যান্ড ওয়াটার আমরা ডিস্ট্রিবিউট করব। এটা উমাকান্ত একাডেমি অ্যালুমিনির তরফ থেকে। আমরা করোনার সময় মানুষের বিপদের দিনে পাশে দাঁড়া আমরা সবসময় আমরা চেষ্টা করি আমাদের তরফ থেকে। খুব একটা ক্ষুদ্র প্রচেষ্টা অ্যালুমিনির। যখন করোনা হয়েছিল তখনও আমরা এইভাবে নেমেছি। দুর্গা উৎসবের সময় আমরা নামি মানুষকে জলছত্র হিসাবে। আজকে এই দুর্যোগ, এই বিপন্নতার সময়ও বিভিন্ন মানুষের পাশে আমাদের নবনিযুক্ত সভাপতি শুভব্রত দেবের নেতৃত্বে আমরা আজকে কাজটা শুরু করলাম। চেষ্টা করব ধারাবাহিকতা রক্ষা করতে। আনন্দময়ী মা আশ্রম পক্ষ থেকে আজকে আসলাম আমরা প্রায় বর্ডারের রাজনগর এলাকায়। এখানে যারাই জলে ক্ষতিগ্রস্ত তাদেরকে আজকে আমাদের আশ্রমের পক্ষ থেকে খিচুড়ি এবং লাবড়া আমরা যতটুকু সম্ভব আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আজকে এতক্ষণ ছিল আমাদের এই মেয়র সাহেব, সাতরামনগরের বিধায়ক, উনিও ছিলেন। তারপরে উনার ডাকি আমরা আসছি আশ্রম থেকে। আজকে আমাদের আশ্রমের সেক্রেটারি সেই প্রণব রায় এবং আমাদের আশ্রমের জয়েন্ট সেক্রেটারি সুস্মিতা ভট্টাচার্য, আমাদের আশ্রম মিস্টার ভট্টাচার্য, এরপরে আমাদের আশ্রমের কর্মকর্তা অভিজিৎ সাহা এবং আমি অমলদেব বর্মা। আমরা এই আশ্রমের পক্ষ থেকে আজকে এই বর্ডার জয়নগরে আমরা যারা জলে আক্রান্ত বা যাদের ক্ষতি হয়েছে তাদেরকে একটু আশ্রমের পক্ষ থেকে একটু চেষ্টা করা আর কি সহযোগিতা। আপনার নামটা? আমার নাম অমলদেব বর্মা। আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি কিছুদিন আগে ত্রিপুরা রাজ্যে যে ভয়াবহ বন্যা হয়েছে, বন্যায় কবলিত দুর্গতদের পাশে সাহায্য করার জন্য ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়ের কাছে আমরা সাক্ষাৎ করি এবং সাক্ষাৎ করে মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1,41,600 টাকা দান করি। এবং আমরা যারা ত্রিপুরা রাজ্যের
বিভিন্ন গ্রামে গঞ্জে এবং পঞ্চায়েত স্তরে বিভিন্ন এলাকায় আমরা আরপিএমরা কর্মরত আছি। আমাদের এই স্বল্প সময়ে সবার সাথে যোগাযোগের মাধ্যমে আমরা যৎকিঞ্চিৎ সামান্য অর্থদান আমরা জোগাড় করতে পেরেছি। সেগুলি ত্রিপুরা রাজ্যবাসীর উন্নয়নের জন্য এবং দুর্গতদের পাশে কিঞ্চিৎ সহায়তা করার জন্য আমরা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আজকে কিছুক্ষণ আগে আমরা দান করেছি। এবং আমরা যারা আরপিএম আছে ত্রিপুরা রাজ্যের সর্বত্র, তারা সর্বতভাবে চেষ্টা করছি যাতে আমাদের এই দান সহায়তা যতই আমরা দিয়েছি সেটা যৎকিঞ্চিৎ এবং ভবিষ্যতে যাতে আরও বড় ধরনের আমরা কিছু মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিতে পারি, সেজন্য বিভিন্ন ব্লক স্তরে এবং পঞ্চায়েত স্তরে কর্মীদের সাথে আমরা যোগাযোগ করে আসছি। এবং এই যৎকিঞ্চিৎ সাহায্য দানের পাশাপাশি আমরা ত্রিপুরা রাজ্যবাসীর কাছে একটা আবেদন রাখবো, সকল অংশের লোকেরা যাতে যৎকিঞ্চিৎ যে যতটুকু পারেন সেইভাবে এই দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আর্থিক অনুদানের সহায়তা করলে আমরা গর্বিত হব। আমরা ত্রিপুরা জেলার প্রতিটি এবং সকল স্তরের জনগণের কাছে এই আবেদন রাখছি এবং আমরা আরপিএমরা যথাসাধ্য চেষ্টার মাধ্যমে যৎকিঞ্চিৎ সাহায্য করতে পেরেছি। আমরা এই সাহায্যের হাত আরও বাড়িয়ে দিতে পারবো, এই জন্য আমরা বিভিন্ন ব্লক স্তরে আরপিএমদের সাথে যোগাযোগ করে আমরা সামান্য যতটুকু আমরা পেরেছি সবাই থেকে প্রচেষ্টায় আমরা কালেক্ট করে আমরা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিয়েছি। জনগণের প্রতি কি আবেদন রাখতে চাইছেন? আশা করি আমরা যে সবাই রুরাল প্রোগ্রাম ম্যানেজার বিভিন্ন গ্রামীণ এলাকায় গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে কর্মরত, তারাও তাদের নিজস্ব জায়গায় কর্মতে নিয়োজিত এবং তারা অক্লান্ত পরিশ্রম করে চলে যাচ্ছেন। আশা করি এটা স্বাভাবিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে এবং তারা চেষ্টা করছে এবং আমাদের রাজ্য সরকারও আপ্রাণ চেষ্টা করছে খুব তাড়াতাড়ি এটা সফল করার জন্য। সংঘের পক্ষ থেকে আগরতলা ব্রাঞ্চ এবং এখানে আমরা যে বন্যা হয়ে গেছে, প্রাকৃতিক বিপর্যয়, মানে মানুষ কী অবস্থা পড়ে আছে এখানে স্কুল ঘরে, তাদের কিছু সাহায্য করতে পারে আমরা ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যেসব মানুষ বিপদে পড়ে তাদের ঠাকুর যেন মানে মঙ্গল করুক এবং আমাদের শুধু এখানে নয় সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় ধর্মনগর, কৈলাসহর এবং উদয়পুর, বিলোনিয়া এবং এছাড়া আমাদের ভারতবর্ষের যত ব্রাঞ্চ আছে মানে পশ্চিমবাংলা থেকে আরম্ভ করে যেখানে যেখানে বন্যা কবলিত হয়েছে, তারপর বিহার। আপনারা দেখলেন কয়েকটি প্রতিষ্ঠান, সংগঠন, সংস্থার তরফে কিভাবে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার কয়েকটি দৃশ্য আমরা আপনাদের কাছে পরপর তুলে ধরার চেষ্টা করছি। তার পাশাপাশি কয়েকটি ঘটনা আপনাদের প্রত্যেকের কাছে পরিষ্কার। রাজ্যের বিশাল ক্ষয়ক্ষতির কথা প্রশাসনিক স্তরে আধিকারিকরা স্বীকার করেছেন, মন্ত্রীরা সাংবাদিক সম্মেলন করেছেন এবং তারা তাদের তরফে, সরকারের তরফে যে বক্তব্য সেগুলো তুলে ধরেছেন। মন্ত্রী আধিকারিকদের বক্তব্য আমরা শুনবো। আগরতলা পুর নিগমের তরফে সাংবাদিক সম্মেলন ছিল এবং বিভিন্ন সংগঠন, সংস্থার প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় গিয়ে যে সমস্যাগুলো কথা শুনতে পেরেছেন সেগুলো কোনো না কোনোভাবে জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারের কাছে গেছে। আমরা সেদিক থেকে কয়েকটি কথা শুনব। সিস্টেম, রেশনিং ব্যবস্থা, তার বাইরে যে ওপেন মার্কেটগুলো, সেই ওপেন মার্কেটে আমাদের চাল 27 দিনের রয়েছে, ডাল আমাদের 11 দিনের রয়েছে, এডিবেল অয়েল, ভোজ্য তেল 83 দিনের রয়েছে, আলু পেঁয়াজ 5 দিনের রয়েছে, 7 দিনের রয়েছে, পেঁয়াজ 5 দিনের, আলু 7 দিনের, আটা আমাদের 42 দিনের রয়েছে, চিনি আমাদের 25 দিনের স্টক রয়েছে, লবণ আমাদের 38 দিনের স্টক রয়েছে। তো স্বাভাবিকভাবেই ওপেন মার্কেট এবং আমাদের রেশনিং ব্যবস্থা কোথাও কোনো ধরনের আমাদের স্টকের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ধরনের সেখানে শর্টেজ বা কমতি নেই। মানুষের মধ্যে যেন কোনো ধরনের উৎকণ্ঠা তৈরি না হয় এবং আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণের কাছে জানান দিতে চাই, আহ্বান রাখতে চাই যে কোথাও যদি কোনো অসাধু ব্যবসায়ী কোনো বাজারে দ্রব্যমূল্যের অযথা বৃদ্ধি করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেন বা কারোর যদি বেশি মূল্যে জিনিস কিনতে হয়, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন। আজকের যে মিটিং
সংগঠিত হয়েছে এই সাংবাদিক বৈঠকের আগে, তাতে পরিষ্কার আমরা বলেছি যে কোথাও যদি কোনো ধরনের এমন ঘটনা ঘটে বা আমাদের কাছে কোনো উদাহরণ আসে, আমরা দপ্তরের তরফ থেকে হেভি পেনাল্টি ইম্পোজ করব ওই ব্যবসায়ীর বিরুদ্ধে এবং নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আসলে সত্যিকারে এটা একটা বিপর্যয়। আমার মনে হয় ইদানিং কালে এত বড় বন্যা আর হয়নি, তবে এখন সাহায্যের প্রয়োজন। আমরাও সাহায্য করব। আমি রাজ্যের মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, বিধায়কদের প্রতি আবেদন করছি, পূর্বের ন্যায় আগেও এরকম বন্যা হলে বিধায়করা 1 মাসের বেতন মুখ্যমন্ত্রী তহবিলে দান করতেন, মন্ত্রীরাও করতেন। এরকম যাতে তারাও করে, ত্রিপুরা রাজ্যের সারা ত্রিপুরা রাজ্যের যারা সক্ষম ব্যক্তি তাদেরকে উৎসাহিত করেন, তারা আশা করি 2-1 দিনের মধ্যেই ঘোষণা করবেন। এটাই আমার আজকে বক্তব্য। নমস্কার। আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা হবে। কারণ ফ্লাড নয়, পোস্ট ফ্লাড যে সিনারিও, বন্যার পরবর্তী সময়ে যে পরিস্থিতি, সেটা আরেকটু কঠিন হতে পারে। কারণ আমরা জানি যে সমস্ত কিছু জলের তলায় আছে, ওয়াটার সাপ্লাই থেকে শুরু করে বিভিন্ন ভেক্টর বর্ন ডিজিজ হতে পারে, কীট পতঙ্গ, জলবাহিত রোগ সেখানে জলের মাধ্যমে সেখানে আসতে পারে, অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারে। তার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করছে। এই পরিস্থিতিতে ফ্লাড এফেক্টেড টাইমে এবং পোস্ট ফ্লাড এই সিনারিওতে কোনো অবস্থাতেই যেন দ্রব্যমূল্যের জিনিসের বৃদ্ধি না ঘটে, তার জন্য আমরা সেখানে আহ্বান জানাচ্ছি। এবং নমস্কার, কে বলছেন? আমি একটা জিনিস জানতে চাইছিলাম যে খাদ্য দপ্তরের যে মানে কি বলবো নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য মানে অতিরিক্ত মূল্য নিলে তাকে অভিযোগ জানাবো, কোন দপ্তরকে জানাবো? প্রতিটা মহকুমার প্রতিটা ব্লক এলাকায় টোল ফ্রি নাম্বার বা কোনো নাম্বার মানে যোগাযোগের কোনো খাদ্য দপ্তরের কর্মচারী বা অফিসের কোনো নাম্বার ডিসপ্লে করা হয়েছে? যদি থাকে আপনারা জানাবেন। অভিযোগ অনেক জায়গা থেকে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, দ্বিগুণ মূল্য নিচ্ছে অনেকে। কিন্তু এটা আমি জানতে চাইছি আপনাদের লাইভের মাধ্যমে, লাইভে হলে সবাই দেখবে, আপনাদের যারা সরকার পরিচালনা করে ওনারাও দেখবেন যে প্রত্যেক মহকুমা বা ব্লক এলাকায় যদি অতিরিক্ত মূল্য নেয় কোনো দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী, ওনাদের এগেইনস্টে কোথায় কমপ্লেন করবো? নাম্বার কি? হ্যাঁ, এটা তো আপদকালীন নাম্বার হবে বা টোল ফ্রিও হতে পারে। কাকে জানাবো অভিযোগ সেটা জানার জন্য বলছিলাম। এটা আপনারা একটু দেখবেন দয়া করে। অবশ্যই। ধন্যবাদ। হয়েছে সারা রাজ্যে প্রতিটি মহকুমাতে যে বাজারগুলো রয়েছে, সকাল এবং বিকাল দুবার করে সেই বাজারগুলোতে যেন মাইকিং এর ব্যবস্থা করা হয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে, যাতে কোনো ধরনের দ্রব্যমূল্যের বৃদ্ধি তারা না ঘটায়। আর্টিফিশিয়াল ক্রাইসিস, কৃত্রিম যে ক্রাইসিস, সেটা যেন না থাকে। আমি স্টকগুলো আপনাদেরকে বললাম, ওপেন মার্কেটে যথেষ্ট স্টক রয়েছে বিভিন্ন খাদ্য সামগ্রী, এবং আমাদের পিডিএস রেশন শপেও চাল বলুন, ডাল বলুন, লবণ বলুন, আমাদের আটা বলুন, প্রতিটা জিনিসের সাফিসিয়েন্ট স্টক রয়েছে। সুতরাং কারোর মধ্যে যেন এমন কোনো উৎকণ্ঠা তৈরি না হয়। তার বাইরে সাংবাদিক বন্ধুরা, আপনাদের অবগতির জন্য, আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী খাদ্য দপ্তরকে দায়িত্ব প্রদান করেছেন যাতে সারা রাজ্যে বিভিন্ন যে বন্যা কবলিত এলাকাগুলো, তার মধ্যে যেন প্যাকেটজাত খাবার হেলিকপ্টার থেকে ফেলা হয়, হেলিকপ্টার দিয়ে প্রদান করা হয়। এখন পর্যন্ত প্যাকেটজাত খাবার ড্রপ করা হয়েছে প্রায় 3140 প্যাকেট, 3100
40 প্যাকেট। আমাদের 8000 প্যাকেট রেডি রয়েছে দপ্তরের মধ্যে, কারণ একবার গত দিনের বন্যায় রাজ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে, প্রাণ তো গিয়েছে এবং বিভিন্ন সম্পদেরও বিরাট ক্ষতি হয়েছে, এটা আপনারা অবগত আছেন। এবং আপনারা জানেন, আমার জানা মতো 1952 সালে আগরতলা শহরে, তারিখ আমার মনে নেই, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে 1952। এরপরে 1983 সালে আরেকবার হয়েছে এবং 1993 সালে, তখন মাত্র আমি নতুন এমএলএ হয়েছি, 22 জুলাই আগরতলাতে 24 ঘন্টা বৃষ্টি। আমি আগরতলার কথা শুরু করছি। 297 মিলিমিটার 24 ঘন্টা বৃষ্টি হয়েছে। এবং 1993 সালে আবার পরের মাসে 21 আগস্ট সর্বোচ্চ বৃষ্টি হয় সাবরুমে 247 মিলিমিটার। আর 2024 শুধু 20-21 তারিখ, 20 এবং 21 তারিখ আগস্ট মাসের 158, 175, 333 মিলিমিটার আগরতলা শহরে বৃষ্টি হয়েছে 2 দিনে। এবং 93 থেকেও ভয়ানক, 83 থেকেও ভয়ানক। 1952টা যারা অতি পুরনো মানুষ, তারা যদি কিছু মানুষ বেঁচে থাকে তারা বলতে পারবে। এবং আমরা যদি দেখি 21 তারিখ পর্যন্ত, আগস্ট মাসের 21 তারিখ পর্যন্ত নর্মাল বৃষ্টি হওয়া উচিত ছিল। নর্মাল যদি বৃষ্টি হয়, সারা রাজ্যে বৃষ্টি হওয়া উচিত ছিল 214 মিলিমিটার নর্মাল বৃষ্টি, নর্মাল রেইনফল আপ টু 21/8/2024। হয়েছে কত? 538.7 mm, মানে 151% বেশি। এবং সাউথ ত্রিপুরায় নর্মাল বৃষ্টি হওয়ার কথা ছিল, হওয়া উচিত ছিল 252.8 মিলিমিটার, বৃষ্টি হয়েছে 981.1 মিলিমিটার, 288% বৃষ্টি বেশি। গোমতী হওয়া উচিত ছিল, নর্মাল বৃষ্টি যদি হতো 196.6, হয়েছে 656.6, 234% বেশি। 196.5 হয়েছে 656.6 mm, 234% বেশি। সেরকম ওয়েস্টে 137% বেশি বৃষ্টি হয়েছে। শিপাজলাতে 92% বেশি বৃষ্টি হয়েছে। খোয়াইতে 150% বৃষ্টি বেশি হয়েছে। ধলাইতে 163% বেশি বৃষ্টি হয়েছে। নর্থে 58% বৃষ্টি বেশি হয়েছে। ঊনকোটিতে 89% বৃষ্টি বেশি হয়েছে। মানে অস্বাভাবিক, যেটা কেউ কল্পনাও করতে পারেনি। এবং আমাদের কৃষি দপ্তর এবং অন্নদাতা যারা রাজ্যের কৃষকরা, এবার আমরা ভেবেছিলাম যেরকম ভাবে বৃষ্টি হচ্ছিল এবার দারুণ ফসল হবে, কি শাকসবজি কি ধান। এবার অন্তত 5টা 6টা ডিস্ট্রিক্ট
স্বয়ংসম্পূর্ণ হতে পারত, কিন্তু এগ্রিকালচারে বিরাট ক্ষতি হয়েছে। আমাদের 68,826 হেক্টর জায়গা ড্যামেজ হয়েছে, ফুললি অর পার্টলি। কৃষি ক্ষেত্রে ড্যামেজ হয়েছে 68,826 হেক্টর, এবং প্রোডাকশন লস 2,43,816 মেট্রিক টন প্রাইমারি রিপোর্ট, এবং ভ্যালু লস 532,25,00,000। দিন দিন বাড়ছে, কারণ জলের তলায় কি আছে আমি জানি না। এবং আপনার 1,41,406 জন কৃষক ক্ষতিগ্রস্ত কৃষির ক্ষেত্রে, এগ্রিকালচার নট হর্টিকালচার 1,41,406। এবার খুব ভালো জুমপেডি হয়েছিল, জুমপেডি 4,000 হেক্টর, এবং কিন্তু ধান পাকা শুরু করেছে, 4,000 হেক্টর পড়ে গেছে, ল্যান্ডস্লাইড বা পড়ে গেছে, এবং জুমপেডিটা আউসপেড। আপনারা দেখলেন, শুনলেন বেশ কয়েকটি ঘটনার সাক্ষী আপনাদের প্রত্যেকের কাছেই পরিষ্কার। সেদিক থেকে অবশ্যই বলা যেতে পারে রাজ্যের বিভিন্ন জায়গার যে ঘটনাগুলো নিয়ে আমরা আপনাদের কাছে প্রতিদিন তুলে ধরার চেষ্টা করি, সেদিক থেকে ক্ষতিগ্রস্ত এলাকার কথাগুলো, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের কথাগুলো আমরা তুলে ধরব। এবং অবশ্যই আমরাও প্রত্যাশা রাখি প্রত্যেক ক্ষতিগ্রস্ত মানুষজন সঠিকভাবে সরকারি সাহায্য পাবেন, আবার নতুনভাবে তাদের জীবন সংগ্রাম সেখানে শুরু হবে, সরকার পাশে থাকবে। আজ এই পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।